খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। হঠাৎ করে ছোট বোন টিয়ার উদ্দেশ্যে নিখিল বলে উঠল, তোর জন্য একটা ছেলে দেখেছি, বিষয় সম্পত্তি অনেক আছে, আগামীকাল তোকে দেখতে আসবে, একটু রেডি হয়ে থাকিস। টিয়া চমকে উঠে দাদার কথা শুনে। মাত্র 10 দিন পর তার ফাইনাল পরীক্ষা, ঠিক এখনই তাদের এসব করতে হলো। টিয়া মনে মনে ভাবে, বৌদিরাই না হয় পরের বাড়ির মেয়ে, তার উপর একটুও মায়া নেই তাদের, কিন্তু দাদারা তো সৎ দাদা নয়, তারা কেন এমন? মিঠি টিয়াকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো টিয়া, চুপ করে গেলে যে? দাদা একটা কথা বলল, সেটার উত্তর দাও। সাজগোজের ব্যাপার নিয়ে অত ভেবো না। আমার আলমারি থেকে সবচেয়ে ভালো শাড়িটা বের করে দেব, আগামীকাল ওটাই পরে পাত্রপক্ষের সামনে বসবে। আমার শাড়িগুলো কিন্তু খুব লাকি, এগুলো পরে বসলেই বিয়ে পাকা। শুনেছি তোমার বরের অনেক সম্পত্তি, বিয়ের পর আয়েশ করে থাকা যাবে। মিঠির কথায় টেক্কা দিয়ে রুষা বলে, আমিও গয়নাগুলো কাল বের করে টিয়াকে পরতে দেব। আমার গায়ের গয়না পরলে এ বিয়ে কেউ আটকাতে পারবে না। দুই বৌদিকে এভাবে আলোচনা করতে দেখে টিয়া বলল, বৌদি, সারা বছর এত কষ্ট করে পড়াশোনা করলাম, মাত্র 10 দিন পর পরীক্ষা, এখন কি বিয়েটা না করলেই নয়? পরীক্ষাটা দিয়ে আমি না হয় সবকিছু করতাম। ছোট ভাই সুরেশ বলল, না টিয়া, সবকিছুই কি তোর মতো হবে? বড়দা কথা দিয়ে ফেলেছে, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে তার মানসম্মান থাকবে না। আর মেয়ে মানুষ এত শিক্ষিত হওয়া লাগে নাকি? তারা তো ঘরের কাজ সামলাতে শিখলেই বিয়ের যোগ্য হয়ে যায়। বিয়ের আগে যতদিন এ বাড়িতে আছিস ততদিন বৌদিদের কাছ থেকে একটু ভালো ভালো রান্না শিখে নিস। দাদা, আর কিছুদিন আমাকে সময় দিলে হতো না? আসলে আমি পরীক্ষাটা দিতে চাই। এত তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দায় খালাস করতে চাইছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। বাবা মা বেঁচে থাকলে আমাকে নিশ্চয়ই একটু সময় দিত। পরীক্ষার আগে আমাকে এত চাপ দেওয়াটা বোধহয় ঠিক না। তোর বড় বৌদিকে দেখ, ফাইনাল পরীক্ষার 2 দিন আগে তাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, তার কোনো আপত্তি ছিল না। ভাগ্যিস পরীক্ষার আগে বিয়েটা হয়েছিল, তাই আমাকে পরীক্ষা দিতে হয়নি। টিয়া, তুমি এমনভাবে পরীক্ষা পরীক্ষা করছো যেন পরীক্ষার আগে বিয়েটা ইম্পর্ট্যান্ট। বোকামি আর কাকে বলে, এসব মাথা থেকে বাদ দাও, বিয়ের জন্য রেডি হও। বিয়েটা করে নিয়েও তো পরীক্ষা দেওয়া যাবে, তখন না হয় পরীক্ষা দিবি। তোকে বিয়ে দেওয়ার পর আমরা 2 ভাই একটু নিশ্চিন্ত হব। আমাদেরও তো পরিবার পরিকল্পনা করতে হবে, তাই না? সেভিংসের ব্যাপার আছে। যতদিন তোর বিয়ে দিতে পারছি না ততদিন আমাদের সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না, এটা তোর বোঝা উচিত। 2 দাদার ঘাড়ে আর কতদিন বসে থাকবি? হ্যাঁ, তোমার দাদা তো ঠিকই বলেছে, আমি হলে এত নির্লজ্জের মতো দাদাদের উপর কথা বলতে পারতাম না। তুমি কি করে দাদা বৌদিদের মুখের উপর কথা বলো সেটাই বুঝি না। ভুলে যেও না, আমরাই তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তাই আমাদের কথা শোনাটা তোমার উচিত। দাদা বৌদিরা যেন কষাই হয়ে গেছে। টিয়ার মনের অবস্থা তারা বুঝবে না। টিয়া খাবার ছেড়ে উঠে যায়। দাদারা নিজেদের খাবার শেষ করে বলে, তোমাদের 2 বউর উপর দায়িত্ব থাকলো, আগামীকাল ওকে রেডি করে রাখবে। পাত্রপক্ষের সামনে কোনো অসম্মান যেন না হই। মিঠি আর রুষা দুজনে মাথা নাড়াল। নিখিল আর সুরেশ খাবার টেবিল থেকে উঠে যেতেই 2 বউ গেল টিয়ার ঘরে। টিয়াকে বাসন ধুতে দেখে রুষা বলল, বাসন ধোয়া হয়ে গেলে চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বি। বেশি রাত জেগে বই পড়ার কোনো দরকার নেই। পরীক্ষা তো এমনি পাশ করে যাবি, রাত জেগে চোখের নিচে কালি পড়লে মুখটা দেখতে খারাপ লাগবে। টিয়ার শরীরের ব্যাপারে তার বৌদিদের এত আগ্রহ কোনোদিনই ছিল না, কিন্তু আজ তারা টিয়ার মুখের যত্নের কথা বলছে, কারণ তাকে বিয়ে দেওয়ার পর বিদায় করতে পারলে এই বাড়িতে 2 বউ একচ্ছত্র অধিকার পাবে। পরের দিন সকালে টিয়ার ঘরে 2 বৌদির ডাক পড়ল। তারা দরজায় জোরে জোরে খটখট করতে করতে বলল, টিয়া, এখনো বিছানা ছেড়ে ওঠোনি কেন? তাড়াতাড়ি করো, সকাল হয়ে গেছে। এবার তোরা চলে আসবে। তোমাকে সাজিয়ে দিয়ে ওদের সামনে বসাতে না পারলে তোমার দাদাদের কাছে আমাদের মান থাকবে না। বৌদিদের দরজা ধাক্কানোর আওয়াজে টিয়ার ঘুম ভেঙে গেল। টিয়া ঘুম থেকে উঠেই বৌদিদের সামনে দাঁড়াল, তারপর বলল, এই তো সবে সকাল 6টা বাজে, এখন থেকে এত তাড়াহুড়ো কেন করছো? আমাকে বিয়ে দিয়ে তাড়াতে পারলেই বুঝি তোমাদের শান্তি? এভাবে কেন বলছো? বিয়েটা তো তোমাকে করতেই হবে, তাই সকাল সকাল রেডি হয়ে থাকাটাই উচিত নয় কি? এরপর ওরা চলে এলে তখন আবার তাড়াহুড়ো লাগবে। বৌদিদের কথায় অগত্যা রেডি হতে হলো টিয়াকে। পাত্রপক্ষ আসতে আর দেরি নেই। টিয়া যখন পাত্রপক্ষের জন্য অপেক্ষা করছিল তখন সোফায় বসে ওর দাদা বৌদিরা আলোচনা করছিল। দেখ ভাই, আমি যেহেতু এতদিন বেশি খরচে করেছি, তার নগদ টাকার পরিমাণটাও কিন্তু আমি বেশি নেব। সেসব বলে কি করে হবে দাদা? ভাগাভাগিটা 2 ভাইয়ের মধ্যে সমান সমান হওয়া দরকার। তুমি এতদিন বেশি খরচা করেছো বলে তুমি বেশি নিবে সেটা তো আর হতে পারে না। 2 ভাইয়ের মধ্যে তো আলোচনা হচ্ছে, মাঝখানে তুই কথা বলছিস কেন? জানিস না বাড়ির মেয়েরা মাঝখানে কথা বলাটা ঠিক নয়? আমি যখন বড় দিদি হয়ে কিছু বলছি না তখন তুইও চুপ করে থাক। ভাগাভাগিটা ওরা 2 ভাই ভালো মতো বুঝে নিক। না দিদি, নিজের দিকে ভাগটা বেশি আছে বলে আজ তুমি এরকম ভাবে বলছো।
যদি তোমার দিকে ভাগ কম থাকতো তাহলে তুমিও মাঝখানেই কথা বলতে। দাদাকে বলো টাকার পরিমাণটা দুজনের মধ্যে সমান সমান ভাগ করতে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখছো দুই ভাই মিলে যখন কথা বলছে তখন দুই ভাইয়ের কথা না বললে কি চলছিল না? আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা গুছিয়ে নেব, তাই না? চুপ করো তোমরা। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যখন বলছো টাকার পরিমাণটা বেশি নেবে তখন গয়নার দিকটা আমাকে দিও। ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে ক্ষণ। এবার একটু সিরিয়াস হওয়া যাক। ওরা এলো বলে টিয়াকে ভেতরের ঘরে বসিয়ে রেখে ওরা চারজন অপেক্ষা করতে লাগলো কখন পাত্রপক্ষ আসবে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বেজে উঠল। দৌড়ে গিয়ে মিঠি দরজা খুলে দিল। তারপর সে দেখল একজন পুরুষ আর তার সঙ্গে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। বয়স্ক মহিলা হাত ধরে ছেলেটিকে ঘরের ভেতরে নিয়ে এসে মিঠিকে নমস্কার জানিয়ে বলল, নমস্কার। আপনি বোধহয় মেয়ের ছোট বৌদি, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। আমি হলাম ছেলের মা, আর এই আমার ছেলে সুমন। নিখিল আর সুরেশ সোফা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর নিখিল তার বউ রুষাকে বলল, ওনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করো, আর ভেতরের ঘরে গিয়ে টিয়াকে নিয়ে এসো। ওনারা ততক্ষণ এখানেই বসুক। ফাঁকা সোফার মধ্যে বসলেন অরুণা দেবী আর তার ছেলে সুমন। নিজের ছেলেকে গাইড করছিলেন, হাত ধরে বসিয়ে দিচ্ছিলেন। মিঠি ঘরের ভেতরে গিয়ে টিয়াকে নিয়ে এলো। তারপর নিয়ে এসে ঠিক অরুণা দেবীর সামনে বসিয়ে বলল, এই যে আমাদের ননদ, ভীষণ মিষ্টি মেয়ে, পড়াশোনাতেও খুব ভালো। এবারে ফাইনাল এক্সাম দিবে। আপনাদের ছেলের সঙ্গে আমাদের মেয়েকে খুবই মানাবে। এরপর আপনাদের যা কিছু জিজ্ঞেস করার জিজ্ঞেস করে নিন। তা তুমি রান্নাবান্না জানো তো? সংসারে সব কাজ শিখেছ তো? আমার বাড়িতে গিয়ে কিন্তু একেবারেই সংসার ধরতে হবে, কারণ আমার ছেলে তো নিজের হাতে কিছুই পারে না। বাচ্চা ছেলের মতন তাকে গুছিয়ে রাখতে হবে তোমাকেই। অনেক আশা নিয়ে তোমার দাদাদের কাছে আর্জি জানিয়েছিলাম। এর আগে 15টা সম্বন্ধ ভেঙে গেছে। আশা করি এই সম্বন্ধটা আর ভাঙবে না। টিয়ার ভীষণ কৌতূহল হল। সে ভাবল, এত সুন্দর দেখতে একটা ছেলের এতগুলো সম্বন্ধ কি করে ভেঙে গেল। সে কৌতূহল বশত অরুণা দেবীকে জিজ্ঞেস করল, আপনার ছেলে তো খুবই সুন্দর দেখতে, তাহলে এতগুলো সম্বন্ধ ভেঙে গেল কেন? কি এমন হয়েছিল? তোমার দাদারা তোমাকে বুঝি কিছুই বলেননি? তাহলে শোনো, আমার ছেলে মুখে কথা বলতে পারে না, আর এমনিতেও বুদ্ধি প্রতিবন্ধী। একটা বাচ্চা শিশুর মতো ওর ব্রেনের বিকাশ সঠিকভাবে হয়নি। কিন্তু বয়স হয়ে যাওয়ার জন্য আমি চেয়েছি একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলে নিশ্চয়ই সেই মেয়ের সংস্পর্শে এসে ভালো হয়ে যাবে। নিখিলবাবু নিজের বোনকে সঠিক কথা বলেননি কেন? নিখিল মুখ আমতামতা করে টিয়ার দিকে তাকিয়ে বলল, তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি, আসলে বলে দিতাম। আপনি চিন্তা করবেন না, আমাদের বোন আমাদের কথা ভীষণ শোনে, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। আপনি বিয়ের দিন তারিখ পাকা করুন। টিয়া মনে মনে ভাবল যে সে দাদাদের কাছে এতটা বোঝা হয়ে গেছে যে একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দিচ্ছে, অথচ তাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। টিয়া কোনো কথার উত্তর না দিয়ে হাসি মুখে চুপচাপ বসে রইল পাত্রপক্ষের কাছে, কারণ সে এখন একটা দাবার গুটির মতন হয়ে গেছে। নিজের জীবনের প্রতি কোনো কন্ট্রোল নেই তার। এই নিন মিষ্টি খান, আমাদের এখানকার খুব স্পেশাল মিষ্টি, আশা করি ভীষণ পছন্দ হবে। আমি কিন্তু টিয়াকে সামনের সপ্তাহেই আমার ছেলের বউ করে নিয়ে যাব। আর আমার ছেলে যেহেতু একটু অসুস্থ, তাই বিয়ের কোনো অনুষ্ঠান আমরা করতে পারবো না। এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বোন একটাই, তাকে আপনি যেভাবে চাইবেন সেভাবে নিয়ে যেতে পারেন। শুধু চুক্তি অনুযায়ী আমাদের দাবিটুকু মেনে নিলেই হবে। টিয়ার আবারও কৌতূহল হল, একে তো বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সঙ্গে তারা বিয়ে ঠিক করেছে, এরপরে আবার কি চুক্তি থাকতে পারে? সে জানে না তার দাদারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে চলেছে। অরুণা দেবী একটা মোটা ব্যাগ রাখলেন টেবিলের সামনে। তারপর বললেন, চুক্তি অনুযায়ী সমস্তটাই আছে এই ব্যাগের মধ্যে, একটু দেখে নিন। টিয়া বোঝার চেষ্টা করল ব্যাগের মধ্যে কি আছে, কিন্তু প্যাকিং করা ব্যাগ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ব্যাগের মধ্যে কি এমন থাকতে পারে। চলবে,